সরকারের দেওয়া অর্থ সরবরাহ সহ অন্যান্য সুযোগ সুবিধা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জে ২০ দলের জনসভায় যোগ দিতে রওনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এবং চট্টগ্রাম সিরিজের শেষ টেস্ট ম্যাচে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের জোড়া সেঞ্চুরিতে সিরিজ জয়ের আশায় বাংলাদেশ। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি শামস শিবলু। বিশ্বজুড়ে বাংলা এই স্লোগানকে বুকে ধারণ করে মিলেনিয়াম টিভি ইউএসএ যাত্রা শুরু করে। বর্ষ পরিক্রমার গতকাল পালিত হলো প্রথম বর্ষপূর্তি। ২০১৩ সালের ১১ই নভেম্বর সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে দেশের সংস্কৃতি তুলে ধরার জন্যই মিলেনিয়াম টিভি ইউএসএ সম্প্রচার শুরু করে। প্রতিদিনের সর্বশেষ সংবাদ, নাটক, গান, ম্যাগাজিন অনুষ্ঠান, সেলিব্রিটি শো, টক শো, ডিজনি শো, কুকিং শো, প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র সহ বিনোদনের নানা বিষয় নিয়ে সাজানো হয় এই টিভি অনুষ্ঠানমালা। দিনে দিনে মিলেনিয়াম টিভি ইউএসএ যেমন সমৃদ্ধি পাচ্ছে, তেমনি বিশ্বের লক্ষ লক্ষ দর্শকের কাছে সমাদৃত হচ্ছে। প্রতিনিয়ত প্রযুক্তি ও অনুষ্ঠানমালার উৎকর্ষ সাধন করে সামনে এগিয়ে যাবে মিলেনিয়াম টিভি ইউএসএ। এটাই আজ সকলের প্রত্যাশা। চাকরির জন্য দুয়ারে দুয়ারে না ঘুরে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুঁজির জন্য সরকারের দেওয়া অর্থ সরবরাহ সহ অন্যান্য সুযোগ সুবিধা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের শেখ হাসিনা বলেন, কারো মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। লেখাপড়া শেষ করে চাকরির জন্য দুয়ারে দুয়ারে ধর্ণা দেয়। আমরা চাই তরুণ সমাজ নিজের পায়ে নিজেই দাঁড়াবে, নিজে কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যকেও সুযোগ করে দেবে। ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল সেন্টারগুলোর প্রায় ১১,০০০ উদ্যোক্তা নিয়ে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প। সারা দেশে ৪,৫০০-এরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা সম্মেলনে অংশ নিচ্ছেন। আমরা চাই না আমাদের ছেলেমেয়েরা এভাবে ঘুরে বেড়াবে, ছুটে বেড়াবে। নিজেই উদ্যোক্তা হবে, নিজেই নিজের পায়ে দাঁড়াবে, নিজের কর্মসংস্থান ব্যবস্থা নিজে যেমন করবে, পাশাপাশি আরও অন্য ছেলে মেয়েদেরকে কাজ করার সুযোগ করে দিতে পারবে। তিনি বলেন, যারা ডিজিটাল সেন্টারে কাজ করছেন তাদেরকে আরও দায়িত্ব দেওয়ার পাশাপাশি নতুন নতুন কাজের সুযোগও দেয়া হবে। আউটসোর্সিং অর্থাৎ এই একটা ইউনিয়নে বসে পৃথিবীর অন্য কোনো দেশে সেখানেও তারা কিন্তু কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। সেই ট্রেনিংটা দেওয়ার কাজও কিন্তু আমরা শুরু করেছি। কাজে আজকে যারা মনে করছে শুধু ওই তথ্য সেবা কিন্তু এই কাজ, এটা হলে পথ হারিয়ে ফেলবেন, তা কিন্তু না। ক্ষমতায় আসার পরই গ্রাম পর্যায়ের তথ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। এই কার্যক্রমের সূচনা লগ্নের উপর আলোকপাত করে উদ্যোক্তা সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমার ভিশনটি ছিল যে প্রতিটি গ্রামে একটি সাইবার ক্যাফের মতন আমরা বানাবো, একটি ছোট সেন্টার যেখানে কিছু কম্পিউটার থাকবে, যেখানে দু একজন যুবক থাকবে যারা এটা চালাবে, পরিচালনা করবে, এবং আমাদের গ্রামের মানুষের সেখানে ডিজিটাল বাংলাদেশের সেবা তারা বাস্তবায়ন করবে। সরকার সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফোর্সেস গোল ২০৩০-এর আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তন আনতে আমরা কাজ করছি। বুধবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে সেনাবাহিনীর বার্ষিক অধিনায়কন সম্মেলনে জাতীয় স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জনকল্যাণমূলক কাজে আরও বেশি করে সেনাবাহিনীকে অবদান রাখার আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সেনাবাহিনীর আধুনিকায়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের বিষয় তুলে ধরেন এবং এই সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। পরে তিনি চট্টগ্রাম সেনাবাহিনীর ৩৪, ৩৬ এবং ৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে জনসেবা ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য অ্যাওয়ার্ড প্রদান করেন। শেখ হাসিনা এই সময় সেনাবাহিনীর
ওই 3 ব্যাটালিয়ন অধিনায়কের হাতে জাতীয় পতাকা তুলে দেন। এর আগে প্রধানমন্ত্রী সকাল 10:15টার দিকে বিশেষ হেলিকপ্টার চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছান। সেখান থেকে তিনি সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দেন। সেনানিবাসের অনুষ্ঠান শেষে দুপুর 1:30টার দিকে প্রধানমন্ত্রী মুরাদপুরে ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। মঙ্গলবার রাতে 12:15টার দিকে ঢাকার বনানীতে নিজের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বাধীনতা পুরস্কারে ভূষিত জিল্লুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এই শিক্ষাবিদ 1990 থেকে 1991 সালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জিল্লুর রহমান সিদ্দিকীর বয়স হয়েছিল 86 বছর। তিনি স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিল্লুর রহমান সিদ্দিকী একটি জ্ঞানভিত্তিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে আমৃত্যু কাজ করে গেছেন। তার মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার সারাদিনই অসুস্থ বোধ করেছিলেন। রাত 10টার দিকে তার স্ট্রোক হয় এবং 12:15টার দিকে তিনি মারা যান। রাতেই জিল্লুর রহমানের মরদেহ ঢাকার শর্মিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ মাঠে 20 দলের জনসভায় যোগ দিতে রওনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। সকাল 11টার দিকে দলের সিনিয়র নেতাসহ গুলশানের বাসা থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন তিনি। দুপুরে বেগম জিয়া গাড়িবহর কিশোরগঞ্জ পৌঁছে সার্কিট হাউজে অবস্থান করার পর বিকেল 4টায় গুরুদয়াল কলেজ মাঠে সমাবেশে যোগ দেবে বেগম জিয়া। এদিকে দলের চেয়ারপারসনের আগমন উপলক্ষে সকাল থেকেই জনসভাস্থলে স্থানীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে আসতে শুরু করেছেন এবং জনসভা উপলক্ষে বিভিন্ন সড়কের তোরণ নির্মাণ করা হয়েছে। 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক জাহিদ হোসেন খোকন রাজাকারের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। রায়ের জন্য মামলাটি আদালতে কার্যতালিকায় রাখা হয়েছে। হত্যা, গণহত্যা, ধর্ষণ সহ ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌর মেয়র এই খোকন রাজাকারের বিরুদ্ধে 11টি অভিযোগ রয়েছে। গত বছরের 9 অক্টোবর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। দীর্ঘ শুনানি শেষে এ বছরের 17 এপ্রিল মামলার সকল আইনি প্রক্রিয়া শেষ করে যে কোনো দিন রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। মিলেনিয়াম সংবাদে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
ব্রঙ্কসের সাউন্ড ভিউতে অবস্থিত রাহিম ও ফার্মেসিতে আপনার প্রয়োজনীয় ওষুধপত্র কেনাকাটার জন্য আজই আসুন। রাহিম ও ফার্মেসি ব্রঙ্কসে অবস্থিত একমাত্র ফার্মেসি যেখানে সর্বপ্রকার ইন্স্যুরেন্স কার্ড, মেডিকেড, মেডিকেয়ার গ্রহণ করা হয়। Assalamu alaikum. Welcome to Rahimu Pharmacy. We're located at 607 Soundview Avenue of the Soundview area in the Bronx. We have been servicing the neighborhood for almost 30 years. We accept Medicaid, Medicare, private insurances, and HMOs. We also have free delivery. We guarantee you full satisfaction with prompt, cordial, and courteous service. আপনার আমার সকলের ফার্মেসি রাহিম ও ফার্মেসি, 607 সাউন্ডভিউ অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক। তোমার কাছে জমা আছে অনেক ক্ষমতা, কাদাও ভাষাও যাই করো তোমার মমতা। আমি মাথা পেতে নেই মেনে তোমারই নির্দেশ, তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ। তুমি আমার, তুমি তাহার, সবার বাংলাদেশ। স্বাগত আরও একবার মিলেনিয়াম সংবাদে। সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদারি সীমান্ত এলাকা থেকে ভারতীয় মাদ্রাসা পড়ুয়া 3 ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ভারত সীমান্ত পেরিয়ে এদেশে আসার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। এদের মধ্যে 2 জন ভারতের উত্তরপ্রদেশের সাহারামপুর মাদ্রাসা এবং স্থানীয় একটি কলেজে লেখাপড়া করেন। তারা দীর্ঘদিন অবৈধভাবে ভারতে থেকে মাদ্রাসায় লেখাপড়া করে। পুলিশের হাতে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে। সাতক্ষীরা থানার উপপরিদর্শক এসআই আব্দুল মমিন জানান, অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় লক্ষ্মীদারি সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহিম, আব্দুল মমিনের ছেলে মাহমুদ হোসেন এবং জাকের হোসেনের ছেলে ইয়াসিন আলী। তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফটিকা গ্রামে। গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা পাসপোর্ট ছাড়াই ভারতে লেখাপড়া করতে যায়। দীর্ঘদিন পর তারা দেশে ফিরছিল। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শেখ নাসিরউদ্দিন জানান, গ্রেফতারকৃতরা বাংলা ও হিন্দি ভাষায় কথা বলতে পারদর্শী। তাদের বিরুদ্ধে কোনো জঙ্গি কানেকশনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সাতক্ষীরায় সদর উপজেলার সিকরি সীমান্তে গোয়েন্দা পুলিশের সাথে চোরাচালানিদের সংঘর্ষে এক চোরাচালানি নিহত হয়েছে। ওই সীমান্তের গজালিয়া বিলে মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে। নিহত চোরাচালানির নাম মনিরুল ইসলাম। সে সদর উপজেলার কালিয়ানী 6 ঘরিয়া গ্রামের রজব আলীর ছেলে। এ সময় আহত হয়েছে পুলিশের এক সহকারী উপপরিদর্শক সহ 2 পুলিশ সদস্য। এদের মধ্যে আমিনুল ইসলাম সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আব্দুর রহিমকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হোসেন জানান, বৈকারি সীমান্ত দিয়ে চোরাকারবারীরা ফেন্সিডিল নিয়ে শহরের দিকে আসছে এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ একটি মাইক্রোবাস যোগে সেখানে অভিযানে যায়। খবর পেয়ে মুহূর্তেই চোরাচালানিরা সংবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা কনস্টেবল আব্দুর রহিমকে কুপিয়ে ও এসআই আমিনুল ইসলামকে পিটিয়ে আহত করে। পুলিশও আত্মরক্ষার্থে সেখানে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে আহত হন চোরাচালানি মনিরুল ইসলাম। পরে স্থানীয়দের সহায়তায় আহত চোরাচালানি মনিরুল ইসলামকে গভীর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান। এদিকে গুরুতর অসুস্থ কনস্টেবল আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। সাতক্ষীরায় অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাসের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার সকাল থেকেই কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে ধর্মঘট, ক্লাস ও সকল ধরনের পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে। গত কয়েকদিন ধরে অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোসলে উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। গতকাল মঙ্গলবার এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রের উপর প্রহার করার প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়। এদিকে শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান ধর্মঘট ও ক্লাস বর্জন কর্মসূচি চালিয়ে যাবে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ঠাকুরগাঁও জেলা যুবলীগ। এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সমবায় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগের কর্মীরা অংশ নেয়। পরে সমবায় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল প্রমুখ। গত 7ই নভেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। সারা দেশের সঙ্গে একযোগে তাল মিলিয়ে সৌদি আরবেও চলছে জেএসসি পরীক্ষা। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মামে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ শাখা থেকে অংশগ্রহণ করেছে 114 জন শিক্ষার্থী, যার মধ্যে 58 জন ছাত্র ও 56 জন ছাত্রী। সৌদি আরবের রিয়াদে 9 অক্টোবর অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় পরিচালনার দায়িত্বে থাকা রিয়াদের বাংলাদেশ দূতাবাস সোনালী ব্যাংকের এজিএম আব্দুল ওয়াহাব জানান, ছাত্রছাত্রীরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। এই সময় কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন রিয়াদ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বদরুল আলম, অধ্যাপক আব্দুল সাত্তার সহ স্কুল কমিটির সদস্যরা। বাংলা মিডিয়াম রিয়াদ, সৌদি আরব যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত খুব সুন্দর এবং চমৎকারভাবে অনুষ্ঠিত হচ্ছে। আজকে বাংলাদেশ সময় সকাল 10টা এবং সৌদি আরব সময় সকাল 7টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখানে যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছে। আমরা প্রত্যেকটা হল যারা শিক্ষার্থী আছেন এবং যারা শিক্ষক বৃন্দ আছেন, কলেজের স্কুলের প্রিন্সিপাল মহোদয় আমার পাশে আছেন, আমরা অত্যন্ত নিবিড়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি এটা ওয়াচ করতে বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে এসেছি। আমরা সেটা সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হবে এবং বরাবরের মতো সুষ্ঠু এবং চমৎকার হবে বলে আমি মনে করি। একটা সাবজেক্ট বাংলা পড়ছে আবার হরতাল, ইংলিশ পড়ছে আবার হরতাল, তার ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে পড়া এবং তার অনীহা হয়েছে। তো সে ফলে রাজনৈতিক দলের কাছে অনুরোধ করবো যে পরীক্ষার সময় কোনো প্রকার যেন হরতাল না দেওয়া হয়। প্রশ্ন এই বছর হবে আমার মনে হয়, এবং যে জন্য প্রশ্ন আমরা দেখছি হচ্ছে, আমার মনে হয় এতে আমাদের সন্দেহ অবকাশ নেই। এবারে মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। বুধবার বেইজিংয়ে দুই নেতার মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নিয়ে সমঝোতা হয়। এই সমঝোতাকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ওবামা। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা 2025 সালের মধ্যে 2005 সালের তুলনায় 26 থেকে 28% হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছেন। চীন এ ধরনের কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ না করলেও 2030 সালের মধ্যে নির্গমন সর্বোচ্চ পর্যায়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ এরপর আর গ্যাস নির্গমন বাড়াবে না চীন। এই প্রথমবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ চীন সর্বোচ্চ নির্গমনের একটি আনুমানিক তারিখ নির্ধারণ করল। গ্রিনহাউস গ্যাস নির্গমনে চীনের পরেই যুক্তরাষ্ট্রের অবস্থান। এই দুই দেশ মিলিতভাবে বিশ্বের 45% কার্বন নিঃসরণ করে। আপেক সম্মেলন উপলক্ষে চীনের রাজনীতিতে এক রাষ্ট্রীয় সফরে এসে দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই প্রেসিডেন্ট। এই বৈঠকের থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের প্রতিশ্রুতি আসাটা অপ্রত্যাশিত ছিল। তবে 2020 সালের পর গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করার বিষয়ে আগামী বছর প্যারিসে একটি আন্তর্জাতিক চুক্তি হওয়ার কথা। ওই চুক্তিতে সামনে রেখেই দু নেতা এ বিষয়ে আগাম প্রতিশ্রুতি দিয়ে রাখলেন বলে ধারণা করা হচ্ছে। বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান ও বাংলাদেশ ফোরাম জার্মানের উদ্যোগে ইউরোপিয়ান ইউনিয়নের চারমালেমেন্স বিল্ডিংয়ের নসলত মিটিং রুমে সুশীল সমাজ ও বাংলাদেশের টেকসই উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেফকো এর HI জর্জ ডিলা কাভিলা। 4 পর্বের সেমিনার পরিচালনা করেন পাউলো পাম্পালোনি,
ফেডরিক মাদ্রুদ, মনিকা হেন্সকি। এ সময় সেমিনারের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চেয়ারপারসন সুলতানা কামাল, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপিকা বিনা দি কস্তা এবং রাজনৈতিক কাউন্সিলর বাংলাদেশ দূতাবাস বেলজিয়াম মালেকা পারভিন। সেমিনারের রানা প্লাজা সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দ্বিতীয় অধিবেশনে নারী প্রগতি সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর রোকেয়া কবির, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু, বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন, সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক খান রানা, বেলজিয়াম আওয়ামী লীগের অন্যতম নেতা শহীদুল হক সহ ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে মিলেনিয়াম খেলার সংবাদ। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে বন্দরনগরী চট্টগ্রাম মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। মুশফিকের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 213 রান। তামিম ইকবাল তার ক্যারিয়ারের ষষ্ঠ শতক তুলে নিয়েছেন। এরপর ইমরুলও তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন। তামিম 104 ও ইমরুল 103 রানে ব্যাট করছেন। প্রথম উইকেট জুটিতে তারা দুজন মিলে রেকর্ড 213 রান সংগ্রহ করেছেন। এর আগে 2010 সালে প্রথম উইকেট জুটিতে তামিম ও ইমরুল মিলে 185 রান করেছিলেন। ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দেওয়া শামসুর রহমানের পরিবর্তে চট্টগ্রাম টেস্টে সুযোগ পেয়েছেন ইমরুল। গত ফেব্রুয়ারিতে এই মাঠেই শতকের দেখা পেয়েছিলেন ইমরুল, তবে ব্যক্তিগত 19 রানে জীবন পান বাঁহাতি এই ওপেনার। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারের দেওয়া অর্থ সরবরাহ সহ অন্যান্য সুযোগ সুবিধা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জে 20 দলের জনসভায় যোগ দিতে রওনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এবং চট্টগ্রাম সিরিজের শেষ টেস্ট ম্যাচে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের জোড়া সেঞ্চুরিতে সিরিজ জয়ের আশায় বাংলাদেশ। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি শামস শিবলু। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net-এ। বর্ষপূর্তির বিশেষ আয়োজনে সঙ্গেই থাকুন মিলেনিয়ামের।